হাই এন্ড হ্যালো, মাইসেলফ অনিমান রয়। আর আজকের আমাদের চ্যাপ্টার হচ্ছে এক্সপ্যানশন অফ গ্যাসেস। এর আগে আমরা সলিডের আর লিকুইডের এক্সপ্যানশন সম্পর্কে দেখে নিয়েছি। আজকের আমাদের টপিক হচ্ছে গ্যাসের এক্সপ্যানশন। ওকে, নাও এই চ্যাপ্টার শুরু করার আগে কিছু বেসিক জিনিস সম্পর্কে আমাদের জেনে রাখতে হবে। যেমন কি, এক, গ্যাসের লিকুইডের মতো কোনো আকার বা আকৃতি থাকে না, তাই গ্যাসের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ভলিউম এক্সপ্যানশনকে নিয়ে স্টাডি করি। ওকে, দুই নাম্বার কি, দুই নাম্বার গ্যাসের এক্সপ্যানশন শুধুমাত্র টেম্পারেচারের উপরে না, তার সাথে সাথে প্রেসারের উপরেও নির্ভর করে। ওকে, কি কি বললাম? এক, গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র ভলিউম এক্সপ্যানশনকে ধরা হয়। আর দুই, গ্যাসের এক্সপ্যানশন শুধুমাত্র টেম্পারেচার না, তার সাথে সাথে প্রেসারের উপরেও নির্ভর করে। ঠিক আছে, এই দুটো জিনিস সম্পর্কে আমাদেরকে সবসময় এই গোটা চ্যাপ্টারে মনে রাখতে হবে, থ্রু আউট দ্য চ্যাপ্টার। ঠিক আছে, তো গোটা চ্যাপ্টারে যখন আমরা যে কোনো টপিক সম্পর্কে দেখব, আমরা যেমন টেম্পারেচার সম্পর্কেও দেখব, তার সাথে সাথে প্রেসার সম্পর্কেও দেখব। ওকে, চ্যাপ্টার খুব সহজ। চ্যাপ্টারে যেসব টপিকগুলো আছে, যেমন কি বয়েলস ল, চার্লস ল, তারপরে প্রেসার ল, আদর্শ গ্যাস সমীকরণ, তারপর সর্বজনীন গ্যাস ধ্রুবক এক্সেট্রা, এইসব জিনিসগুলো আমরা আগের থেকেই জানি, তাই না? আগেই আমরা পড়ে এসেছি এগুলা। তো এক কথা, এই চ্যাপ্টারটা অনেকটা রিভিশন টাইপের, সিম্পল জিনিস। সো অনেক কটা টপিক সম্পর্কেই আমরা দেখবো। গোটা চ্যাপ্টারটা আমরা আজকেই করব। বয়েলস ল দেখবো, চার্লস ল দেখবো, প্রেসার ল দেখবো, তাদের গ্রাফও দেখবো, তার সাথে সাথে আদর্শ গ্যাস সমীকরণ, আবার ভলিউম এক্সপ্যানশন অবশ্যই দেখবো, তারপরে সর্বজনীন গ্যাস ধ্রুবক, ডেন্সিটির সাথে ভলিউমের সম্পর্ক এক্সেট্রা, এসব জিনিস সম্পর্কে দেখবো। ওকে, সো অনেক কটা টপিক, টাইম নষ্ট না করে শুরু করা যাক। ফার্স্টে হচ্ছে বয়েলস ল। বয়েলস ল কি ছিল? বয়েলস ল কি ছিল? বয়েলস লতে বলা ছিল, স্থির উষ্ণতাতে মানে টেম্পারেচারকে যদি আমরা কনস্ট্যান্ট করে দিই, তাহলে কোনো একটা গ্যাসের ভলিউম, যে আয়তনটা থাকে, ভলিউম কার উপরে নির্ভর করে? প্রেসারের উপরে। কেমন করে? ভলিউম আর প্রেসার পরস্পরের ব্যস্তানুপাতে থাকে। মানে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয়ে যায় কোনো একটা গ্যাসের ক্ষেত্রে, ধরলাম টেম্পারেচার কি কনস্ট্যান্ট, তাহলে বয়েলস ল কি বলে? বয়েলস ল বলে ভলিউম আর প্রেসার পরস্পরের ব্যস্তানুপাতে থাকবে, মানে ভলিউম ভি প্রপোর্শনাল টু 1/p। ওকে, এটাই কি ছিল? এটাই ছিল বয়েলস ল। এবার আমরা কি জানি, যদি প্রপোর্শনাল সাইনকে আমরা সরাই, তাহলে আমাদের কাছে কি আসবে? একটা কনস্ট্যান্ট। ধরলাম কনস্ট্যান্টটা কে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, রাইট? তো পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হওয়ার মানে কি? মানে কোনো একটা গ্যাসের যে প্রেসার আর তার ভলিউম, এ দুটার গুণফল কি হয়? সবসময় কনস্ট্যান্ট থাকে। মানে তার যদি প্রেসার বাড়ানো হয়, তাহলে ভলিউম কমবে, যাতে দুটোর গুণফল একই থাকে। আবার যদি প্রেসার কমানো হয়, তাহলে ভলিউম বাড়বে, যাতে ওই কনস্ট্যান্টটা, যে গুণফলটা, ওটা যেন কনস্ট্যান্ট থাকে। যেমন কি, ধরলাম ফার্স্টে গ্যাসটার ভলিউম এতটা, কত? V1। প্রেসার কখন? P1 যখন ছিল। তার প্রেসার বাড়ানো হলো, তাহলে ভলিউম কি হয়ে যাবে? কমে যাবে, V2 হয়ে যাবে, প্রেসার P2। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? P1 V1 ও যেমন কনস্ট্যান্ট হবে, P2 V2 ও কনস্ট্যান্ট হবে। এবার যেহেতু গ্যাসটা সেম গ্যাসেরই আমরা কি করলাম? প্রেসার বাড়ালাম, যার জন্য ভলিউম কমলো। তাহলে দুই কেসের ক্ষেত্রে, এটা এ কেস, এটা বি কেস, দুই কেসের ক্ষেত্রে গ্যাস যেহেতু সেম, তাহলে কনস্ট্যান্ট কি হবে? সেম হবে। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। আর এটাই কি? এটাই হচ্ছে বয়েলস ল। ওকে, তো বয়েলস লতে কি বলে? টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে ভলিউম কি হয়? ইনভার্সলি প্রপোর্শনাল হয়। কার সাথে? প্রেসারের সাথে। যেখানে প্রপোর্শনাল সাইন সরালে কি চলে আসবে? একটা কনস্ট্যান্ট কে। এবার তাহলে এটাকে কিভাবে সিম্পলিফাই করতে পারি? পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে কি P1 V1 ইকুয়াল টু P2 V2। একই গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে। ওকে, এবার বয়েলস ল কিছু কি থাকে? গ্রাফ থাকে, যে গ্রাফগুলা ইম্পর্টেন্ট। ওকে, মেইনলি তিনটা গ্রাফ সম্পর্কে আমরা দেখব। একটা কি? P ভার্সেস V গ্রাফ। আরেকটা কি গ্রাফ? আরেকটা 1/V ভার্সেস P গ্রাফ। আরেকটা কি? আরেকটা সবচেয়ে সিম্পল গ্রাফ, PV ভার্সেস P গ্রাফ। ওকে, তাহলে ফার্স্টে এটা P ভার্সেস V গ্রাফ। PV গ্রাফ যদি বলি, তাহলে এই গ্রাফটা হয় অনেকটা এরকম টাইপের। টেম্পারেচার কত? একটা কনস্ট্যান্ট টেম্পারেচার ধরে নিলাম T1। তো T1 টেম্পারেচারে এই পয়েন্টে প্রেসার কত? P1, ভলিউম কত?
V1, ঠিক আছে, ডট ডট করে দিই। তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে P1 প্রেসারে ভলিউম T1 যখন টেম্পারেচার T1, রাইট? P1 প্রেসারে V1 ভলিউম যখন টেম্পারেচার T1। এবার এরপরে বয়েলস ল এর পরে আমরা যে ল দেখবো সেটা কি, চার্লস ল। চার্লস লতে কি বলে, টেম্পারেচার আর ভলিউম পরস্পরের সমানুপাতে থাকে, রাইট? যেটা নর্মাল এক্সপেনশনের ক্ষেত্রেও হয়। টেম্পারেচার বাড়া মানে কি, টেম্পারেচার বাড়া মানে তার ভলিউম কি করবে, এক্সপ্যান্ড করবে, তাই না? সলিড হোক, লিকুইড হোক বা গ্যাস হোক, সবগুলোর ক্ষেত্রে কি এক্সপ্যান্ড করবে। হিট দিলাম, টেম্পারেচার রাইজ করলো, এক্সপ্যান্ড হবে। তাহলে এই সেম পয়েন্টে মানে P1 প্রেসারে যদি আমরা টেম্পারেচার রাইজ করি, টেম্পারেচার যদি বাড়াই, ধরলাম আমরা T2 টেম্পারেচারে নিব, T2 যদি বেশি হয় T1 এর থেকে, তাহলে V1 কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তো ধরলাম এখানে হয়ে গেল, তাহলে সেখানে ওই গ্রাফটা হবে এরকম টাইপের। কারণ প্রেসার P1 সেম থাকলো, টেম্পারেচার যদি বাড়াই T1 থেকে যদি T2 করে দিই, তাহলে ভলিউম কি হবে, বাড়বে। তাহলে ভলিউম ওই সেম পয়েন্টে P1 পয়েন্টে ভলিউম কি হবে, V1 থেকে V2 হয়ে যাবে, মানে গ্রাফটা এদিক থেকে এদিকে শিফট করে যাবে। এবার টেম্পারেচার যদি আরো বাড়াই T3 করে দিই, তাহলে গ্রাফটা কি হবে, গ্রাফটা আরো এইভাবে শিফট করে যাবে। কারণ সেই ক্ষেত্রে ভলিউম কি হবে, ভলিউম আরো শিফট করে যাবে। এটা কি T3 এর ক্ষেত্রে, T3 যদি আরো বড় হয়। ওকে, এবার টেম্পারেচার যদি কমাই বাড়ানোর জায়গায়, তাহলে কি হবে, গ্রাফ এদিকে শিফট করবে। ওকে, তাহলে পিভি গ্রাফ কেমন হলো বোঝা গেল, টেম্পারেচারের উপরে কিভাবে নির্ভর করলো সেটাও বোঝা গেল। এরকম নর্মাল এরকম কার্ভ হয় পিভি গ্রাফ, একটা টেম্পারেচার কনস্ট্যান্ট টি এর জন্য। এবার যদি টেম্পারেচার বাড়ানো হয়, তাহলে সেম প্রেসার পয়েন্টে, প্রেসার যেখানে সেম, এখানে এই লাইন বরাবর প্রেসার তো সেম, তাহলে এই লাইন বরাবর যদি টেম্পারেচার বাড়ানো হয়, তাহলে ভলিউম কিভাবে বাড়বে, তাহলে এই যে গ্রাফটা, এই গ্রাফটা এদিকে শিফট করে যাবে। ওকে, নাও যদি 1/v/p মানে 1/v ভার্সেস p গ্রাফ ড্র করি, এটা এদিকে গ্রাফ গেল, এই গ্রাফে যদি আমরা ড্র করি, তাহলে এই গ্রাফ কেমন হয়, এই গ্রাফ হবে এরকম একটা কনস্ট্যান্ট টেম্পারেচার টি এর জন্য, ঠিক আছে? এবার এখানে ডট ডট কেন দিলাম, কারণ থিওরিটিক্যালি যদি আমরা এই গ্রাফকে ড্র করি, তাহলে এই দাগটা জিরোতে গিয়ে মেলে, জিরোতে পয়েন্ট করে। কিন্তু প্র্যাকটিক্যালি কি হয়, এটা কখনো জিরোতে পৌঁছায় না, এটার মান এখান থেকে শুরু হয়। কেন হয় এবার কোশ্চেন, কেন জিরোতে পৌঁছায় না? কারণ টি এর এই যে গ্রাফটা আসলো 1/v ভার্সেস p এর যে গ্রাফটা আসলো, এই গ্রাফটা যদি একটা কনস্ট্যান্ট টেম্পারেচার টি এর জন্য কি হয়, জিরোতে ম্যাচ করে, তাহলে 1/v কত হয়ে যাবে, এখানে 0। 1/v যদি 0 হয়ে যায়, 1/v যদি 0 হয়ে যায়, তাহলে v কত, v তো ইনফাইনাইট হয়ে গেল। v ইনফাইনাইট মানে কি, এইখানে প্রেসার যদি 0 হয়, তাহলে এই গ্যাসটার ভলিউম কি, ইনফাইনাইট। এবার একটা গ্যাসের ভলিউম কি প্র্যাকটিক্যালি ইনফাইনাইট হওয়া সম্ভব, সম্ভব না। কেন, কারণ একটা গ্যাসের ভলিউম কি করে বের করা হয়, কি করে হিসাব করা হয়, একটা গ্যাস যে মলিকিউলদের তৈরি, ওই মলিকিউলগুলো যতটা জায়গা জুড়ে ছড়িয়ে থাকবে, রাইট? ওই গ্যাসের মলিকিউলগুলো যতটা জায়গা জুড়ে ছড়িয়ে থাকবে, সেটাই কি হবে, তার আয়তন বা ভলিউম, রাইট? এবার গ্যাসের ক্ষেত্রে কি হয়, অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে থাকে, একটা কঠিন বা একটা তরলের তুলনায় অনেকটা জায়গা জুড়ে থাকে, বাট ওটা ইনফাইনাইট কখনো হয় না। কেন, কারণ ওই যে মলিকিউল তো ফাইনাইট, একটা গ্যাসের মলিকিউল তো সবসময় ফাইনাইট হবে, মলিকিউল তো ইনফাইনাইট হয়ে যেতে পারে না। মলিকিউল যদি ইনফাইনাইট হতো, তাহলে ওটা কি হতো, ইনফাইনাইট জায়গা জুড়ে ছড়িয়ে যেত, ফলে তার ভলিউম কি হতো, ইনফাইনাইট হতো। কিন্তু একটা গ্যাসের মলিকিউল তো ফাইনাইট, নির্দিষ্ট সংখ্যক মলিকিউল আছে। এবার সেই নির্দিষ্ট সংখ্যক মলিকিউল তো একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই ছড়াবে, তাই না, একটা নির্দিষ্ট আয়তনের মধ্যেই ছড়াবে, তার জন্য ওর ভলিউম কি হয়, সবসময় ফাইনাইট থাকে। অনেক বড় আয়তন হতে পারে, হয়তো কঠিনের ক্ষেত্রে এটুকু আয়তন হলো ওই সেম মলিকিউলের, লিকুইডের ক্ষেত্রে এতটা হলো, কিন্তু গ্যাসের ক্ষেত্রে এতটা হয়ে গেল, কিন্তু এটা ইনফাইনাইট না, এটা ফাইনাইট। ওকে, সেজন্য কি প্র্যাকটিক্যালি এই দাগটা কখনো জিরোতে ম্যাচ করে না, সবসময় কোথায় এখান থেকে শুরু হয়, এখান থেকে উপরে দিয়ে গেল। ওকে, এটা কি, এটা হচ্ছে 1/v আর p এর মধ্যে গ্রাফ। এবার পিভি আর p এর গ্রাফ যদি দেখি, পিভি আর p এর গ্রাফ কি সিম্পল, এরকম স্ট্রেট লাইন। কেন, কারণ পিভি এর মানে কি, পিভি ইকুয়াল টু কি হয়, কনস্ট্যান্ট হয়। তো p এর ভ্যালু এখানে 0, এখানে 1, এখানে 2, 1 2 3
4 5। এবার ভ্যালু যতই বাড়ুক, পিভি কি, পিভি তো সবসময় কনস্ট্যান্ট। পিভি এর এখানে ধরলাম একটা মান আসলো, এখানে কত 10 আসলো ধরলাম, তো পিভি এর ভ্যালু 10, পি এর ভ্যালু যখন 0 তখনও পিভির ভ্যালু 10, পি এর মান যখন 1 তখনও পিভির ভ্যালু 10, প্রেসারের ভ্যালু যখন 3 তখনও পিভি এর ভ্যালু 10ই হবে, কারণ এটা তো কনস্ট্যান্ট, এটা তো কোনো কিছুর উপর নির্ভর করে না, এটা তো ধ্রুবক একটা। তো এই দাগটা সবসময় এভাবে সরলরেখাতে থাকে, একটা নির্দিষ্ট টেম্পারেচার অবশ্যই থাকবে। ওকে, তো এইভাবে কি হয়, এইভাবে এই গ্রাফগুলা প্লট করা হয়। বোঝা গেল? নাও এই দিয়ে কি বয়েলস ল কমপ্লিট, এরপরে আসবে হচ্ছে চার্লস ল। এইবার আমাদের টপিক কি, চার্লস ল। চার্লস ল কি বলে চার্লস ল বলে হচ্ছে নির্দিষ্ট প্রেসারে বা চাপে একটা গ্যাসের ভলিউম কি তার টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল হয়, রাইট? এটা কি আমরা জানতাম, ভলিউম কি হয়, ভলিউম টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল হয়। বাট এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে টেম্পারেচারটা, এই টেম্পারেচারটা হয় হচ্ছে ক্যালভিনে। ওকে, ডিগ্রি সেলসিয়াসে না, কিসে হয়, ক্যালভিনে হয়। ওকে, যদি ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে বলা হয় তাহলে এই লটা একটু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এবার সেই ডিগ্রি ক্যালভিন থেকেই আমাদের কাছে এই জিনিসটা আসে, এটা একটা সিম্পলিফাইড ভার্সন। ওকে, তো ক্যালভিন ল, ক্যালভিন ল না, চার্লস ল। ওকে, তো বইয়ে যেটা চার্লস ল লেখা আছে সেটা হচ্ছে স্থির চাপে মানে কনস্ট্যান্ট প্রেসারে কোনো গ্যাসের টেম্পারেচার যদি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ঘর বাড়ানো হয়, মানে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয় বা কমানো হয়, হয় বাড়ালাম না হলে কমালাম, ঠিক আছে? এই যে 0 ডিগ্রি সেলসিয়াস আছে, আমাদের কাছে দুটো অপশন, হয় বাড়াবো নাহলে কি করব, কমাবো। তো 0 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি 1 ঘর বাড়ানো হয় বা কমানো হয়, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয় বা কমানো হয়, তাহলে তার ভলিউম কি হবে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে ভলিউম ছিল, ধরলাম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এর ভলিউম ছিল ভি নট, তাহলে যদি 1 ডিগ্রি বাড়ানো হয় তাহলে কি হবে, এই ভি নটের সাথে কি হবে, ভলিউম বাড়বে কতটা পরিমাণ, এই যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ছিল এই আয়তনের 1/273 ভাগ বাড়বে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি আয়তন ভি নট থাকে, তাহলে যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই তাহলে এর আয়তন কি হবে, বেড়ে যাবে কতটা পরিমাণ, এই যে 0 ডিগ্রিতে যত ছিল তার 1/273 ভাগ, 1/273 ভাগ। তার মানে কি, তার মানে বাড়বে, মানে যেটা ছিল সেটা তো ছিলই, ভি নট তো ছিল, তার সাথে কতটা যোগ হবে, এই ভি নটের 1/273 ভাগ। আর যদি কমানো হয় তাহলে কি হবে, ভলিউম কমে যাবে, কতটা কমবে, সেম 1/273 ভাগ কমবে, কমবে তো মাইনাস হবে, তাই না, কমবে। এবার টেম্পারেচারকে যদি আরো 1 ডিগ্রি বাড়াই, যদি আমরা এখানে, আচ্ছা এটাকে পরের লাইনে করি, এখানে 1 ডিগ্রি থাক, তো কি হলো এখানে, চার্লস ল কি বললো, চার্লস ল বললো কনস্ট্যান্ট প্রেসারে কোনো গ্যাসের তাপমাত্রা যদি 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বাড়ানো হয় বা কমানো হয়, তাহলে তার ভলিউম কি হবে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যত ছিল তার 1/273 ভাগ বাড়বে না হলে কমবে। কি বললাম, স্থির উষ্ণতাতে 0 ডিগ্রি থেকে 1 ঘর বাড়ালাম নাহলে কমালাম, তাহলে কি হবে, তার ভলিউম 0 ডিগ্রিতে যত ছিল ভি নট ছিল তার থেকে তার 1/273 ভাগ বাড়বে, বাড়ানোর জন্য বাড়লো, না হলে কমানোর জন্য কি হবে, কমে যাবে। ওকে, কমানোর জন্য কি হবে, কমে যাবে, ঠিক আছে? তো 1 ডিগ্রি বাড়ানোর জন্য 1 ঘর বাড়লো, 2 ডিগ্রি বাড়ানোর জন্য কত হবে, 2 ঘর বেড়ে যাবে, 2 ঘর বেড়ে যাবে, 3 ডিগ্রি বাড়ানোর জন্য কি হবে, 3 ঘর বেড়ে যাবে, মানে ভি নট প্লাস ভি নট ইন্টু 3/273, 3 ডিগ্রি বাড়ানোর জন্য। 4 ডিগ্রির জন্য কত হবে, ভি নট প্লাস ভি নট ইন্টু 4/273। তাহলে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ানোর জন্য কত ডিগ্রি, টি ডিগ্রি, যেটা আমরা জানি না, একটা র্যান্ডম নাম্বার নিয়ে নিলাম, টি ডিগ্রি,
0 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা কততে যাব, t ডিগ্রি সেলসিয়াস। তাহলে আয়তন কত হবে, ধরলাম VT, সেটা কার সমান হবে, V0 প্লাস V0 ইন্টু T/273 পরিমাণ, রাইট? T/273 পরিমাণ, V0 1 প্লাস T/273 পরিমাণ। এটা কি VT এর ভ্যালু বেরোলো। ওকে, এবার এই যে ইকুয়েশনটা আসলে এই ইকুয়েশনটা অনেক ইম্পর্টেন্ট আমাদের কাছে, কারণ এই ইকুয়েশন থেকে আমরা পরম শূন্য উষ্ণতাকে বের করতে পারি, গ্যাসের যে ভলিউম এক্সপ্যানশন দেখবো সেটাকেও আমরা এখান থেকেই বের করব। ওকে, সো এই যে সমীকরণটা আসলে এই সমীকরণটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। ওকে, তো ফার্স্টে যেটা আমরা দেখছিলাম চার্লস ল, সেটাকেই আগে দেখি, কমপ্লিট করি। সেটা কি, ভিটি 0 ডিগ্রি থেকে টি ডিগ্রিতে গেলাম, তাহলে আয়তন যদি ভিটি হয় সেটা কার সমান হবে, V0 ইন্টু 1 প্লাস T/273 পরিমাণ। ওকে, এটাই হচ্ছে চার্লস ল, বিজ্ঞানী চার্লস এই ল দিয়েছেন, যেটা এটাই বলে। ঠিক আছে, এটাই হচ্ছে চার্লস ল। এবার এইখান থেকে যদি আমরা পরম শূন্য উষ্ণতা বের করতে চাই তাহলে কেমন করে বের করব? পরম শূন্য শূন্য উষ্ণতা কাকে বলে, যে উষ্ণতাতে ভলিউম 0 হয়ে যায়। কেমন করে হবে, যদি টি কে আমরা 273 বসাই, -273 ডিগ্রি সেলসিয়াস যদি বসাই, তাহলে এই ভ্যালুটা কত হবে, এখানে -273/273 কেটে 1 হয়ে গেল, 1 - 1 কেটে গেল, 0 হয়ে গেল, তাহলে ভিটি কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। মানে 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে ভি এর ভ্যালু 0 হয়ে গেল, রাইট? তাহলে টেম্পারেচার যখন -273 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তখন একটা গ্যাসের যে ভলিউম হয় সেই ভলিউম কত হয়, 0 হয়ে যায়, মানে তার ভলিউম নেই এক কথায়, তাই না? এবার এটাকে পরম শূন্য উষ্ণতা কেন বলা হয়, কারণ যদি টেম্পারেচার এর থেকে কম করা হয় তাহলে ভলিউম কি হবে, নেগেটিভে চলে যাবে, তাই না? নেগেটিভে যাবে তো, 0 থেকে যদি আরো কম করা হয় তাহলে নেগেটিভ। কিন্তু ভলিউম কি কখনো নেগেটিভ হতে পারে, আয়তন কি কখনো নেগেটিভ হতে পারে, হতে পারে না। যেহেতু ভলিউম নেগেটিভ হতে পারে না, তার মানে কি, তার মানে এই ইউনিভার্সে এই টেম্পারেচার থেকে নিচে যাওয়া সম্ভব না, এই টেম্পারেচার থেকে নিচে যাওয়া সম্ভব না। ঠিক আছে, সেই জন্য এটাকে কি বলে, এটাকে পরম শূন্য উষ্ণতা বলে, কারণ এর চেয়ে নিচে গেলে ভলিউম নেগেটিভ, যেটা বাস্তবে সম্ভব না। তো যেটা সম্ভব না সেটা তো অবভিয়াসলি সম্ভব না, তাই না? সেই জন্য এই যে টেম্পারেচার -273 ডিগ্রি সেলসিয়াস, যদি আরো প্রিসাইসলি বলা হয় তাহলে -273.15 ডিগ্রি সেলসিয়াস, কখনো কখনো 16ও ধরা হয়, সেই টেম্পারেচারটা কি পরম শূন্য উষ্ণতা। এবার সেই উষ্ণতাকে কেন্দ্র করে, মানে সেই উষ্ণতাকে ইউজ করে যে স্কেল তৈরি করা হয় সেটাকে কি বলে, ক্যালভিন স্কেল, যেখানে -273 ডিগ্রি সেলসিয়াসকে আমরা কত, 0 ক্যালভিন ধরি, তাই না? 0 ক্যালভিন ধরি, সেখান থেকে কি আসে, ক্যালভিন স্কেল আসে, রাইট? তো 0 ক্যালভিন কি পরম শূন্য উষ্ণতা হয়, বা 273 ডিগ্রি সেলসিয়াস সেটা কি পরম শূন্য উষ্ণতা হয়। ওকে, এবার এটার থেকে এটা কেমন করে আসলো, এটা কি ক্যালভিনে, রাইট? তো এটা কেমন করে আসলো, এই লাইনটাকে আবার নিয়ে আসি, ভিটি ইকুয়াল টু কি হয়ে যাবে, V0 ইন্টু 273 প্লাস T/273, রাইট? এটা আসলো। এবার ক্যালভিন আর সেলসিয়াসের মধ্যে সম্পর্ক কি, ক্যালভিন আর সেলসিয়াসের মধ্যে সম্পর্ক কি, ক্যালভিন ইকুয়াল টু হয় 273 প্লাস সেলসিয়াস, রাইট? 273 প্লাস সেলসিয়াস, এটাই তো হয় সম্পর্ক, যেটা আমরা এর আগে দেখেছিলাম স্কেল তৈরি করার সময়, তাই না? কিসে ছিল, থার্মোমিটারে ছিল। তো এখানে টি কি, টি তো সেলসিয়াসে, তার সাথে 273 যোগ হচ্ছে, তাহলে এই গোটাটা কি, এই টোটালটা কি, এই টোটালটা হয়ে যাবে ক্যালভিন, রাইট? তাহলে আমরা কি লিখতে পারি, ভিটি ইজ ইকুয়াল টু V0/273 ইন্টু টি, এটা কি ক্যালভিনের ক্যাপিটাল টি, রাইট? তাহলে এবার এখানে V0/273 এটা কি, এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা কি একটা কনস্ট্যান্ট ভ্যালু, রাইট? তো এখান থেকে ভিটি কার প্রপোর্শনাল হয়ে গেল, টি এর, বা এক কথায় ভি কার প্রপোর্শনাল হয়ে গেল, টি এর। এটাই কি চার্লস ল, এটাই কি চার্লস ল, যেটা এর আগে আমরা পড়ে এসেছি, ভি প্রপোর্শনাল টু টি, ভি প্রপোর্শনাল টু টি,
কোনটি? ক্যালভিনের টি। ওকে, এবার বয়েলস ল এর মতো যদি আমরা প্রপোর্শনাল সাইনকে উল্টা দিক থেকে আবার সরাই তাহলে কি আসবে? ভি প্রপোর্শনাল টু টি। প্রপোর্শনাল সাইন যদি সরাই তাহলে কি চলে আসবে? একটা কনস্ট্যান্ট ধরলাম কে, তাহলে ভি বাই টি ইকুয়াল টু কে, রাইট? ভলিউম বাই টেম্পারেচার, এটা কি আসলো? এটার ভ্যালু একটা কনস্ট্যান্ট ভ্যালু আসলো, তাই তো? এটার ভ্যালু কি আসলো? একটা কনস্ট্যান্ট। মানে একটা গ্যাসের ক্ষেত্রে ভলিউম আর তার টেম্পারেচারের যে ভাগফল হয়, ভলিউম বাই টেম্পারেচার, এটা কি? এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে একটা গ্যাসের ক্ষেত্রে ভলিউম যদি V1 হয় আর টেম্পারেচার T1 হয়, তার এই V1 বাই T1 যা আসবে সেটা কার সমান হবে? ওই গ্যাসের ভলিউম যদি V2 হয় তখন তার টেম্পারেচার T2 হবে, তাদের ভাগফলের সমান V2 বাই T2, তাই হবে না? এটা ভলিউম V1, টেম্পারেচার T1 এর জন্য টেম্পারেচার বাড়লো, ভলিউমও বাড়লো। তাহলে এই যে V1 বাই T1 যেটা আসবে কনস্ট্যান্ট, আর এখানে V2 বাই T2 যে আসবে কনস্ট্যান্ট, এই দুটো কনস্ট্যান্ট কি সমান হবে? সমানই তো হবে, কারণ প্রেসার তো কনস্ট্যান্ট। আর এই দুটো গ্যাস কি? সেম গ্যাস, সেম গ্যাসের ক্ষেত্রেই করছি আমরা, তাহলে কনস্ট্যান্টটা কি হবে? সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি? V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2, যেটা এটা। ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা এগুলাকে ইউজ করব। চার্লস ল এর ক্ষেত্রে এটা V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। ওকে, এই হচ্ছে কি? চার্লস ল। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে চার্লস ল। এরপরে কি আসে? এরপরে আমাদের কাছে আসে হচ্ছে প্রেসার ল বা চাপের সূত্র। কোন গ্যাসের ভলিউম যেমন তার টেম্পারেচারের উপরে নির্ভর করে, তেমনি ওই গ্যাসের প্রেসারও কি করে? টেম্পারেচারের উপরে নির্ভর করে। ওকে, তো কেমন করে নির্ভর করে? সেম যেমন করে ভলিউম নির্ভর করে ঠিক তেমনি প্রেসারও কি হয়? ক্যালভিনের টেম্পারেচারের প্রপোর্শনাল হয়। ঠিক আছে, ক্যালভিনের টেম্পারেচারের প্রপোর্শনাল হয়। যদি ডিগ্রি সেলসিয়াসে বলা হয় তাহলে পিটি, টি টেম্পারেচারে প্রেসার কত হবে? পি নট, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যে প্রেসার 1, প্লাস মাইনাস যদি বাড়ানো হয় বা কমানো হয়, বাড়ানো হলে প্লাস, কমানো হলে মাইনাস, ডিগ্রি সেলসিয়াসে টি বাই 273। ওকে, তো গ্যাসের যেমন ভলিউম টেম্পারেচারের উপরে নির্ভর করে, তার সাথে সাথে তার প্রেসারও কি করে? ভলিউম টেম্পারেচারের উপরে নির্ভর করে। ওকে, ভলিউমও টেম্পারেচারের উপরে নির্ভর করে, তার সাথে সাথে প্রেসারও টেম্পারেচারের উপরে নির্ভর করে। এটা কি? এটা হচ্ছে প্রেসার ল। ওকে, এটা কি? প্রেসার ল। ঠিক আছে, সিম্পলিফাইড রূপ কি? পি প্রপোর্শনাল টু টি। ঠিক আছে, নাও এবার যদি আমরা ভলিউম এক্সপ্যানশনকে দেখি গ্যাসের, যেটা এই চ্যাপ্টারের মেন উদ্দেশ্য আমাদের, তো গ্যাসের ভলিউম এক্সপ্যানশনের ক্ষেত্রে আমরা প্রকৃত আর আপাত প্রসারণ আলাদা করে দেখি না। কেন? কারণ এবার কোশ্চেনটা কি? গ্যাসও তো লিকুইডের মতো দুটো প্রসারণ হতে পারে না, আপাত আর প্রকৃত। কারণ গ্যাসকে তো এমনি এমনি আমরা হিট দিতে পারবো না, কোনো পাত্রের মধ্যে রেখে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা প্রকৃত আর আপাত কেন ধরি না? কারণ গ্যাসের যে এক্সপ্যানশন হয় এটা প্রচুর পরিমাণ হয়। ঠিক আছে, অনেকটা বেশি পরিমাণে হয়, এক্সপ্যানশন অনেক বেশি পরিমাণে হয়। তো এক্সপ্যানশন যখন অনেক বেশি পরিমাণে হয় তখন ওর সামনে যে পাত্রটা, মানে সলিডটার যে এক্সপ্যানশন, ওটা নেগলেক্ট করে দেওয়া যায়। মানে কি বলবো, গ্যাসের এক্সপ্যানশন এতটাই বড় হয় যে তার সামনে সলিডের এক্সপ্যানশন ধরা না ধরা একই ব্যাপার হয়ে যায়। সেজন্য তখন সলিডের এক্সপ্যানশনকে আমরা নেগলেক্ট করে দিই। আর সেই কারণেই কি হয়, গ্যাসের এক্সপ্যানশনের ক্ষেত্রে প্রকৃত আর আপাত এক্সপ্যানশন আলাদা করে আমাদেরকে ক্যালকুলেট করতে হয় না, গ্যাসের একটা এক্সপ্যানশন হয়। ওকে, নাও বাট গ্যাসের এক্সপ্যানশনের ক্ষেত্রে একটা পার্থক্য থাকে, যে গ্যাসের এক্সপ্যানশনের যে কোফিশিয়েন্ট থাকে সেটা দু রকমের হয়। ওকে, একটা কি? একটা হচ্ছে আয়তন গুণাঙ্ক, আর এটা কি? আর এটা হচ্ছে চাপ গুণাঙ্ক। ওকে, প্রেসার কোফিশিয়েন্ট আর একটা কি? ভলিউম কোফিশিয়েন্ট। দুটো হয়, কারণ টেম্পারেচার উপরে যেমন ভলিউমও নির্ভর করে তেমনি চাপও নির্ভর করে। তো আমরা একটু আগে কি দেখলাম, যে এই সমীকরণটা বললাম খুব ইম্পর্টেন্ট, সেটা কি ছিল? সেটা ছিল ভিটি ইকুয়াল টু ভি নট 1 প্লাস
টি বাই 273, রাইট? আর এক্সপানশনের জেনারেল ফর্মুলা থেকে আমরা কি বলতে পারি, ভিটি ইকুয়াল টু হবে ভি নট 1 প্লাস গামা ইন্টু টি, রাইট? তাহলে এই দুটাকে যদি আমরা তুলনা করি তাহলে কি বলতে পারি, গামা হয়ে যাবে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে গামার মানটা কি চলে আসলো, গামার মানটা প্রতিটা গ্যাসের ক্ষেত্রে কনস্ট্যান্ট, প্রতিটা গ্যাসের ক্ষেত্রেই গামার মান কি হবে, কনস্ট্যান্ট হবে। এটা পার্থক্য কার সাথে, সলিড আর গ্যাস লিকুইডের সাথে। কারণ সলিড আর লিকুইডের ক্ষেত্রে এই যে আলফা আর বিটার মান আসে, সরি গামার মান যে আসে, গামার মানটা কি হয় ওই পদার্থটার উপরে নির্ভর করে, পদার্থ চেঞ্জ হয়ে গেলে গামার মান চেঞ্জ হয়ে যায়। কিন্তু গ্যাসের ক্ষেত্রে কি হয়, গ্যাসের ক্ষেত্রে যে কোনো গ্যাস আনা যাক, যে কোনো গ্যাসই দেওয়া হোক, সবগুলোর ক্ষেত্রে গামার মান কি হবে 1/273 এর সমান হবে। এবার ইউনিট কি, পার ডিগ্রি সেলসিয়াস, সেটা তো আমরা জানি, ইউনিট বসাই দিলাম, ঠিক আছে? গামার মান কি 1/273 এর সমান হবে সব সময়, ওকে? এবার যেহেতু বললাম দু ধরনের হয়, একটা আয়তন গুণাঙ্ক আর একটা চাপ গুণাঙ্ক, তো গামাও দু রকমের হয়, একটা গামা পি, একটা গামা ভি, ঠিক আছে? প্রেসারকে যদি কনস্ট্যান্ট রাখা হয় তাহলে একক পরিমাণ টেম্পারেচার বৃদ্ধির জন্য কোনো গ্যাসের আয়তন যে পরিমাণ বৃদ্ধি পায় সেটাই কি, এই আয়তন গুণাঙ্ক। আবার আয়তনকে কনস্ট্যান্ট রেখে কোনো গ্যাসের তাপমাত্রা একক পরিমাণ বাড়ানো হলে তার চাপ যে পরিমাণ বৃদ্ধি পায় সেটা হচ্ছে তার চাপ গুণাঙ্ক, ওকে? চাপ গুণাঙ্ক তো দু রকমের হয়, একটা গামা পি, একটা গামা ভি, ঠিক আছে? দুটার ভ্যালু কি সেম হবে, কারণ সেক্ষেত্রে এখানে ভি এর জায়গায় পি হয়ে যাবে পিটি ইকুয়াল টু পি নট ইন্টু 1 প্লাস টি বাই 273, সেম, তাই না? আর নর্মাল জেনারেল ফর্মুলা কি হবে, পিটি ইকুয়াল টু পি নট ইন্টু 1 প্লাস গামা টি। গামার মান কি চলে আসলো 1/273, আয়তন গুণাঙ্ক হোক বা চাপ গুণাঙ্ক হোক, দুটার ক্ষেত্রে গামার ভ্যালু কি হবে 1/273 এর সমান হয়ে যাবে। কিন্তু ডেফিনেশন একটু আলাদা। যদি আয়তন গুণাঙ্কের কথা বলা হয় কোনো গ্যাসের, তাহলে আমরা কি বলবো, চাপকে কনস্ট্যান্ট রেখে, মানে স্থির চাপে কোনো গ্যাসের তাপমাত্রা একক পরিমাণ বাড়ালে ওই গ্যাসের আয়তন যে পরিমাণ বৃদ্ধি পায় সেটাই কি, আয়তন গুণাঙ্ক। এবার চাপ গুণাঙ্ক যদি বলা হয় তাহলে আয়তনকে কনস্ট্যান্ট রাখতে হবে, মানে স্থির আয়তনে কোনো গ্যাসের তাপমাত্রা একক পরিমাণ বাড়ালে তার চাপ যে পরিমাণ বৃদ্ধি পায় সেটাই কি, তার চাপ গুণাঙ্ক, ওকে? তো এই দুটো হলো ভলিউম, গ্যাসের ভলিউম এক্সপেনশনের কথা, ঠিক আছে? তো এই টপিকও হলো। এরপরে কি আসে, এরপরে আসে হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাস কোনগুলা, আদর্শ গ্যাস হচ্ছে যে গ্যাসগুলা বয়েলসের ল আর চার্লসের ল কে মেনে চলে, ঠিক আছে? বাট রিয়ালিটিতে কোনো গ্যাসই পুরোপুরি ভাবে এই দুটো লকে মেনে চলে না, তাদেরকে রিয়াল গ্যাস বলে। বাট আমরা এখানে আদর্শ গ্যাসের কথা দেখবো থিওরিটিক্যালি, সেটা কি, এক কাকে মেনে চলতে হবে, বয়েলস লকে, আর দুই চার্লস লকে। তো বয়েলস ল কি বলে, ভি প্রপোর্শনাল টু 1/p, আর চার্লস ল কি বলে, ভি প্রপোর্শনাল টু টি, রাইট? এই দুটাকে যদি একসঙ্গে আমরা করে দিই তাহলে আমরা কি বলতে পারি, ভি প্রপোর্শনাল টু টি বাই পি, ওকে? ভি প্রপোর্শনাল টু টি বাই পি। প্রপোর্শনাল সাইন যদি সরাই দিই তাহলে কি চলে আসবে, একটা কনস্ট্যান্ট ধরলাম কে, টি বাই পি। তাহলে পি ভি বাই টি ইকুয়াল টু কি চলে আসলো, কনস্ট্যান্ট। তাহলে কোনো একটা গ্যাসের প্রেসার ইন্টু ভলিউম বাই টেম্পারেচার, এটার যে ভ্যালু এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। তাহলে যখন প্রেসার P1, ভলিউম V1 আর টেম্পারেচার T1, তখন তাদের এই যে ভ্যালুটা আসবে সেটা যা আসবে, ওই গ্যাসের আবার প্রেসার যদি P2 হয়ে যায়, ভলিউম V2 হয়ে যায় আর টেম্পারেচার T2 হয়ে যায়, ধরলাম এটা, এখানে ভলিউম V1, প্রেসার P1, টেম্পারেচার T1, সেই সেম গ্যাসের কি হলো, ভলিউম V2 হয়ে গেল, প্রেসার P2 হয়ে গেল, টেম্পারেচার T2 হয়ে গেল। তাহলে এই যে এখানে এই প্রথম কেসের ক্ষেত্রে P1 V1 বাই T1 যা হবে, এই দ্বিতীয় কেসের ক্ষেত্রে P2 V2 বাই T2 সেম হবে, তাই না? সেম হবে। তাহলে আমরা কি লিখতে পারি, P1 V1 বাই T1 is equal to P2 V2 বাই T2। এটাই কি, এটাই হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। এটা কি আদর্শ গ্যাসের সমীকরণ, P1 V1 বাই T1, এটার যা ভ্যালু আসবে P2 V2 বাই T2 এর তাই ভ্যালু আসবে। কন্ডিশন কি, গ্যাসটাকে সেম হতে হবে, সেম গ্যাসকে হতে হবে। সেম গ্যাসের যদি দুটো কন্ডিশন থাকে, এক কন্ডিশনে প্রেসার P1 যার জন্য ভলিউম V1 হলো আর টেম্পারেচার T1 হলো, ওই সেম গ্যাসেরই অন্য একটা কন্ডিশনে
প্রেসার P2 হয়ে গেল, ভলিউম V2 হয়ে গেল, আর টেম্পারেচার T2 হয়ে গেল। তাহলে এদের কি হবে, P1 V1 বাই T1 এর ভ্যালু কার সমান হয়ে যাবে, P2 V2 বাই T2 এর ভ্যালু সমান হয়ে যাবে। ওকে, এটা হলো আদর্শ গ্যাসের সমীকরণ। সিম্পল জিনিস, এগুলা আমরা আগেও দেখেছি, তাই না? আগেও করা আছে আমাদের এগুলা। এবার আদর্শ গ্যাসের সমীকরণ পার করার পরে আমাদের টপিক আসে হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক বা আর, রাইট? কি করে আসে, এখান থেকেই আসে। কি করলাম আমরা, পিভি বাই টি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট করলাম, রাইট? পিভি বাই টি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট হলো, তাই না? এবার প্রেসার আর টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, মানে একটা স্থির চাপ আর উষ্ণতায়, স্থির চাপ আর উষ্ণতায় যে কোনো গ্যাসের 1 মোল পরিমাণের আয়তন কত হয়, যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন কত হয়, কনস্ট্যান্ট হয়, তাই না? কনস্ট্যান্ট হয়। এটা কি অ্যাভোগাড্রো ল, এটা কি অ্যাভোগাড্রো ল। কি বলে, স্থির চাপ আর উষ্ণতায়, স্থির চাপ আর উষ্ণতায় যে কোনো গ্যাসের 1 মোলের যে আয়তন, 1 মোল, ওকে, 1 মোল অফ গ্যাস, 1 মোল গ্যাসের যে আয়তন হবে সেটা কত হয়, এসটিপি তে 22.4 লিটার। এটা কি হয়, কনস্ট্যান্ট হয়। ওকে, এটা কি হয়, কনস্ট্যান্ট হয় প্রতিটা গ্যাসের ক্ষেত্রে, যে গ্যাসই ধরা হোক না কেন, সব গ্যাসের ক্ষেত্রে পি আর টি যদি এসটিপি তে থাকে, মানে স্ট্যান্ডার্ড প্রেসার এন্ড টেম্পারেচারে থাকে, তাহলে ভলিউম 1 মোলের ক্ষেত্রে কত হবে, 22.4 লিটার হবে। এটা কার ল, অ্যাভোগাড্রো ল, ঠিক আছে? তো প্রেসার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট, তার সাথে সাথে ভলিউমও কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে এদের যে ভ্যালুটা আসবে, এদের ভ্যালু এমন একটা কনস্ট্যান্ট আসবে যে কনস্ট্যান্টটা কি হয়, প্রতিটা গ্যাসের ক্ষেত্রে সমান হয়, প্রতিটা গ্যাসের ক্ষেত্রে সমান হয়। কারণ ধরলাম দুটো গ্যাস, ওকে, এটা একটা এ গ্যাস, এটা একটা বি গ্যাস, ওকে, এ গ্যাস বি গ্যাস। এবার প্রেসার আর টেম্পারেচার তো আমরা সমান ধরে নিলাম, কিন্তু ভলিউম আলাদা আলাদা, V1 আর V2, ঠিক আছে? ধরলাম ভলিউম আলাদা আলাদা, V1 আর কত, V2 ধরলাম। এইবার অ্যাভোগাড্রো ল কি বলে, যদি এখানে 1 মোল থাকে, এখানেও যদি 1 মোল থাকে গ্যাস, এখানেও 1 মোল গ্যাস আছে, এখানেও 1 মোল গ্যাস আছে, তাহলে V1 এর ভ্যালু কত হবে, 22.4 লিটার, V2 এর ভ্যালু কত হবে, 22.4 লিটার। তাহলে V1 আর V2 তো সমান হয়ে গেল। গ্যাস আলাদা, প্রেসার আর টেম্পারেচার যদি সমান থাকে, আর পরিমাণ, গ্যাসের পরিমাণ 1 মোল, এটা যদি সমান থাকে, তাহলে V1 আর V2 কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে P1 V1 বাই T1 কার সমান হবে, P2 V2 বাই T2 কার সমান হবে, P3 V3 বাই T3, তাই না? তাদের ভ্যালুটা কি আসবে, এমন একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টের ক্ষেত্রে, যে কনস্ট্যান্টটা কি হবে, প্রতিটা গ্যাসের ক্ষেত্রেই একই থাকবে, প্রতিটা গ্যাসের ক্ষেত্রে কি হবে, একই থাকবে, ঠিক আছে? একই থাকবে। সেটাকে আমরা বলি হচ্ছে, বা রিপ্রেজেন্ট করি হচ্ছে আর দিয়ে। কি দিয়ে, আর দিয়ে। আর কে কি বলা হয়, আর কে বলা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবক, কারণ এটা সব গ্যাসের ক্ষেত্রে সমান থাকে, এটার পরিমাণ, মানে এটার ভ্যালু যে হয়, ভ্যালুটা সব গ্যাসের ক্ষেত্রে সমান হয়। ওকে, এবার এখান থেকে আমরা যেটা জানি, পিভি ইকুয়াল টু এনআরটি, সেটা আনতে হবে না, যেটা আমরা আগে থেকে পড়ে এসেছি। পিভি ইকুয়াল টু এনআরটি কি করে আসে, আমরা তো 1 মোলের জন্য সবসময় ক্যালকুলেট করব না, আমরা তো বেশি পরিমাণ নিয়ে করব না, তাই না? তো ধরলাম n মোল গ্যাসের ভলিউম ভি, তাহলে 1 মোলের কত হবে, 1 মোল গ্যাসের ভলিউম কত হবে, ভি বাই এন। তাহলে এখানে ভি বাই এন বসাবো, তাহলে পি ভি বাই এন ইকুয়াল টু আর ইন্টু টি, রাইট? তাহলে পিভি ইকুয়াল টু কি চলে আসলো, পিভি ইকুয়াল টু চলে আসলো এন আর টি, যেটা কি, এটাই তো আমাদেরকে বের করতে হতো, রাইট? পিভি ইকুয়াল টু এন আর টি। এন কি, এন হচ্ছে নাম্বার অফ মোল, মোলের সংখ্যা, কতটা মোল, কত মোল পরিমাণ আমরা গ্যাসটা নিয়েছি, ভি হচ্ছে ভলিউম, পি হচ্ছে প্রেসার, টি কি টেম্পারেচার, আর আর কি, আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক। এবার এই সর্বজনীন গ্যাস ধ্রুবকের ভ্যালু কত, আর এর ভ্যালু হয় 8.314 জুল পার মোল ইন্টু কেলভিন, পার মোল ইন্টু কেলভিন। এটা কি, এটা হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবকের ভ্যালু, এটা মনে রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে? আর এর ভ্যালু
8.314 জুল পার মোল ইন্টু ক্যালভিন। ওকে, এটা হলো সর্বজনীন গ্যাস ধ্রুবকের কথা। এরপরে লাস্ট টপিক, সেটা হচ্ছে ডেনসিটির সাথে সম্পর্ক। ডেনসিটির সাথে সম্পর্ক খুবই সহজ, খুবই সহজ। ওকে, বইয়ে হয়তো একটু কঠিন করে দেওয়া আছে, তবে আমরা খুবই সহজভাবে দেখব। ভলিউম আর ডেনসিটির মধ্যে সম্পর্ক আমরা কি জানি? ভলিউম বাড়লে ডেনসিটি কমবে, মানে ভলিউম আর ডেনসিটি কি ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্কে থাকে, মানে ব্যস্তানুপাতে। আর এখনই আমরা বয়েলস লতে কি দেখলাম? ভলিউম আর প্রেসার ব্যস্তানুপাতে থাকে। তো ভলিউম ডেনসিটির সাথেও ব্যস্তানুপাতে, ভলিউম প্রেসারের সাথেও ব্যস্তানুপাতে, তাহলে ডেনসিটি কি হবে? প্রেসারের সাথে সমানুপাতে থাকবে। ঠিক আছে? কেমন করে হলো? প্রেসার যদি বাড়ে ভলিউম কমবে, ভলিউম কমা মানে আবার ডেনসিটি বাড়া, তাহলে প্রেসার বাড়লো ডেনসিটি বাড়লো, তাহলে সমানুপাতিক। আবার চার্লস লতে কি দেখলাম? ভলিউম টেম্পারেচারের সমানুপাতিক, রাইট? ভলিউম ডেনসিটির সাথে ব্যস্তানুপাতে আর টেম্পারেচারের সাথে সমানুপাতে, তাহলে এখানে কি হবে? ডেনসিটি টেম্পারেচারের সাথে ব্যস্তানুপাতে চলে আসবে। ওকে, কি হয়ে যাবে? ব্যস্তানুপাতে চলে আসবে। কেমন করে আসলো? টেম্পারেচার যদি বাড়ে তাহলে কি হবে? ভলিউমও বাড়বে। ভলিউম বাড়া মানে ডেনসিটি কমবে, টেম্পারেচার বাড়লো ডেনসিটি কমে গেল, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, এই হলো ডেনসিটির সাথে সম্পর্ক, খুবই সিম্পল, জাস্ট এইটুকুই। ওকে, সো এই দিয়ে এক্সপেনশন অফ গ্যাসেস এর লাস্ট টপিকও কমপ্লিট। তো অনেক কটা টপিক দেখলাম, চার্লস ল, বয়েলস ল, চার্লস ল, প্রেসার ল, আদর্শ গ্যাস সমীকরণ, ভলিউম এক্সপেনশন, তারপরে আদার কি বলে সর্বজনীন গ্যাস ধ্রুবক, তারপরে ডেনসিটির সাথে সম্পর্ক, এক্সেট্রা এক্সেট্রা। ওকে, এইসব কিছুই ছিল, সিম্পল জিনিস ছিল। এই দিয়ে এক্সপেনশন অফ গ্যাসেস চ্যাপ্টার কমপ্লিট। আশা করি বোঝা গেল, লাইক শেয়ার সাবস্ক্রাইব। সো আজকের জন্য এইটুকুই, চ্যাপ্টারও শেষ। সো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।